রাতে মেহের এমনিতেই বসেছিল। যেহেতু আজই টেস্ট এক্সাম শেষ হলো, তাই একটু রেস্ট করছিল সে। তখনই হঠাৎ সাজিদের ফোন পেয়ে মেহু অবাক হয়। সাজিদ কখনো তাকে ফোন দেয় না, মেসেজ দিল একদম হঠাৎ হঠাৎ। তাই মেহের ভাবে দরকারি কিছু হয়তো। রুদ্রকে না পেয়ে তাকে ফোন দিয়েছে, তাই সে ফোন রিসিভ করতেই সাজিদ বলে, মিহু। নরম কণ্ঠে নিজের নাম শুনে মিহু চমকে ওঠে। সাজিদ কখনো তাকে এতটা নরম সুরে ডাকেনি, তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বলুন ভাইয়া। রুদ্র ভাইয়া রুমে আছে, ভাইয়ের কাছে দিব? আমি কি বলেছি আমি রুদ্রকে চাই? ওর দরকার লাগলে তো ওকেই ফোন দিতাম। তাহলে আমাকে কেন ফোন দিয়েছেন? মিহু, তুমি আজকাল কেমন যেন হয়ে গেছো। একটু কথা বলো না আমার সাথে। তুমি কি আমার সাথে রেগে আছো? কি যে বলেন না ভাইয়া, আপনার উপর রেগে থাকার আমি কে? ও হ্যাঁ, কংগ্রাচুলেশন ভাইয়া। কেন? আপনার বিয়ের দাওয়াত দিয়েন, ভাইয়ার টাকা খসিয়ে আপনার জন্য উপহার নিয়ে যাব। এই কথাগুলো বলার সময় মেহুর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সেই কষ্টের কোনো ভিত্তি নেই। না সে কখনো সাজিদকে ভালোবাসার কথা জানিয়েছে, আর না সাজিদ তাকে ভালোবাসে। এখানে ভালোবাসার কোনো কথাই নেই, তাহলে তার কষ্ট পাওয়াটাও অযৌক্তিক। তাই যথাসম্ভব নিজেকে সামলে সে সাজিদের সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে। অপরদিকে সাজিদ মেহুর এত স্বাভাবিক কথা শুনে অবাক হয়। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহুকে কিছু বলতেও পারবে না, তাহলে রুদ্র জানতে পারলে তাকে মেরে ফেলবে। মেহুর বয়স কম, বেশি আবেগী মেয়ে। এখন এসব ভালোবাসার চক্করে পড়লে পড়াশোনার ক্ষতি হবে। সামনে বোর্ড এক্সাম। সাজিদ কিছুই জানাতে চাচ্ছিল না। একা হাতে সব ম্যানেজ করতে চেয়েছিল, কিন্তু পারল না। ভাইয়া রাখছি, তবে আমাকে পড়তে বসতে হবে। আচ্ছা, ভালো থেকো। ফোন কেটে যায়। তবে সাজিদের বুকের শেষের কথাটা ভালো থেকো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সাজিদ কি তবে সত্যি দূরে সরে যাচ্ছে তার থেকে? যে ছেলেটাকে সে কখনো পছন্দই করত না, ভয় পেত, এখন নাকি সেই ছেলেটাই ভালোবেসে সে কষ্ট পাচ্ছে। ভাগ্য কত নিষ্ঠুর, মনে অজানা অনুভূতি জাগ্রত করে দিয়ে আবারও কেড়ে নিতে চাচ্ছে। রুদ্রদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। সে এখন পুরোদমে পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষা বলে আপাতত অফিসে যাওয়া বন্ধ রেখেছে। একমাত্র লিলির জন্যই এই সুযোগটা তারা পেয়েছে। এর মাঝে সাজিদের সাথে রুদ্রর তেমন কথা হয়নি। বন্ধু যদি নিজের বিষয় তাকে না জানাতে আসে, তবে জোর করে সেটা জানতে চাওয়া ঠিক নয়। মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। কিছু সিদ্ধান্ত নিজে থেকে নিতে হয়, কারণ এই সিদ্ধান্তের ওপর তার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। কারো কথায় প্রভাবিত হয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া উচিত না। রুদ্র রাত জেগে পড়বে, তারপর একটু ঘুমিয়ে সকালে এক্সাম দিবে। তারপর এক্সাম শেষে সোজা বাসায় এসে পূর্ণ ঘুম। পরীক্ষার সময়গুলো তার এভাবেই চলে। ইমা এসবে অভ্যস্ত হয়ে গেছে। রুদ্রর সাথে বসে রাতে সে নিজেও পড়াশোনা করে। কখনো কখনো ওভাবেই বসে থেকে ঘুমিয়ে পড়বে। তবে সকালে উঠলে ঠিকই নিজেকে ভালোভাবে শোয়া অবস্থায় পায়। বুঝে এটা রুদ্ররই কাজ। নিজের কাজ সামলে ইমার যত্নের কোনো ত্রুটি রাখে না। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ইমা অনেক খুশি। আবার ইমা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল বলে তার খাওয়া দাওয়াও নজর রাখে। পরীক্ষার সময় বেশিরভাগই রাতে রুদ্র রুমে খাবার খায়। প্রায় ইমাকে বলে খাইয়ে দিতে, তখন ইমাও একসাথে খেয়ে নেয়। কয়েকটা পরীক্ষা শেষ হয় তাদের। এমন একদিন সাজিদ এসে রুদ্রর পথ আটকে দাঁড়ায়। রুদ্র তাকে দেখে ভুরু কুঁচকে বলে, কি সমস্যা? পথ আটকালি কেন? তোর সমস্যা কি? দূরত্ব রাখছিস কেন? তোরা সবগুলোই এক একটা বেঈমান। হিমেলের বাচ্চা বিয়ে করে বউ নিয়ে ঘুরে। লিলি সিয়াকে দেখাই যায় না আজকাল, আর তুই হারামি আমাকে পাত্তাই দিচ্ছিস না।
আমাকে কি মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতোই লাগে, তবে যদি তুই নিজেকে মানুষ না মনে করিস তবে সেটা অন্য ব্যাপার। সাজিদ রেগে গিয়ে বন্ধুর পিঠে ঠাস করে একটা মাইল লাগায়। রুদ্র এতে রাগের বদলে উল্টে হেসে ফেলে। সাজিদ এবার কিছুটা নরম হয়ে বলে, দোস্ত আমাকে সাহায্য কর, আব্বুকে ম্যানেজ করতে পারছি না, বলতেছে কথা না শুনলে সব হাত খরচও বন্ধ করে দিবে, আমি কি করব? সেটা তুই জানিস, আমাকে বলছিস কেন? আমাকে এখন আঙ্কেলকে বলতে যাব নাকি যে আপনার ছেলে এই বিয়ে করতে চায় না? বিয়ে বাদ দেন, শালা কাপুরুষ। তুই শালা, আমার বোন নেই কোনো, তোকে শালা বানাতে যাব কোন দুঃখে? বন্ধুর বিপদে সাহায্য না করে উল্টো ইগনোর করছিস। আমার রাগে দুঃখে চিৎকার করতে মন চাচ্ছে। তুই সামনে তাকিয়ে দে চিৎকার, পেছনে তাকিয়ে দেখবি আমি নাই। পরে মানুষ পাগল ভেবে তোকে পাগলা করতে পাঠাক, আমরা বেঁচে যাব। হারামি, আমি একা যাব না, গেলে তোর বোনকে সাথে নিয়ে যাব। তোর কাছে বোনকে দিস থেকে একজনকে ভালোবেসে আর একজনের সাথে ডেটে যাও তুমি, আর ভাবছো ভাই হয়ে আমি তোমার মতো দুশ্চরিত্রের কাছে বোনকে দিব? ইম্পসিবল। হারামি, ওই দিন ওই মেয়ের সাথে আমি কথা বলে বিয়ে ক্যান্সেল করতে গিয়েছিলাম, আর মেয়েটা কী পরিমাণ শয়তান্নি, আমার সামনে সব বোঝার নাটক করে পরে বাসায় বিয়ের জন্য রাজি জানিয়েছে। দোস্ত কিছু একটা কর, আমি এই বিয়ে করব না। আমি কি করব? আমি নিজেই বাপের ঘাড়ে বসে বিয়ে করেছি, এখন তোকেও কি আমার মতো উপদেশ দিয়ে আমার বোনের সংসারে বিপদে ফেলবো নাকি? মেহের অনেক আদুরে বড় হয়েছে, এসব ঝক্কি ঝামেলা সামলাতে পারবে না। নিজের সক্ষমতা অর্জন কর, পরে বোনকে চাইতে আসবি। তাহলে প্রমিস কর, ততদিন তোর বোনকে আমার জন্য রেখে দিবি। সাবধান, অন্য কোনো বিয়ের ঘর আসলে সোজা তোর বোনকে নিয়ে পালাবো আমি, তারপর তোকে মামা বানিয়ে পরে ফেরত আসবো। রুদ্র সাজিদের শেষ কথা শুনে ঠাটিয়ে মাইল লাগিয়ে দেয়। বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল, ভুলে যাবি না মেহের আমার ছোট বোন, তো আমারও তো হবু বউ নাকি? কে বিয়ে ঠিক করলো তোর? আমার বোনের সাথে ঝগড়া করে আবার আমার কাছেই বিয়ের প্রস্তাব দেশ? কোনো যোগ্যতা আছে তোর আমার বোনকে বিয়ে করার? বয়স দেখেছিস তোর? তোর থেকে কত ছোট আমার বোনটা? তোর বউ তো ছোটই, তুই সংসার করতে পারলে আমি কেন পারবো না? তুই যেমন তোর বাপের টাকায় বউকে পালিস, আমি আমার বাপের টাকায় বউ পালবো। হাসালি রে, মেহুকে চিনিসনি তুই? কিসের ভালোবাসা তোর? পারবি সামলাতে ওই বজ্জারটাকে? সাজিদের মুখ ছোট হয়ে যায়। আসলেই তো মেহু যতটা আদুরে বড় হয়েছে, সেখানে সাজিদ কিভাবে মেহুকে নিজের সংসারে নিয়ে যাবে? মেহু তো খাপ খেয়ে চলতে পারবে না। রুদ্র মুচকি হেসে বন্ধুকে বিদায় জানিয়ে চলে আসে। চলার পথে ভাবতে থাকে তার ছোট্ট বোনের কথা। বোনটা তার আদুরে বড় হলেও মেয়ে মানুষ তো, অন্য মেয়েদের মতোই সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। বাবার অসুস্থতার সময় কখনো কোনো জিনিস নিয়ে অভিযোগ করেনি। মা কখনো অসুস্থ হলে মায়ের কাছে খাবার বায়না ধরতো না, চুপচাপ অপেক্ষা করত কখনো ভাই আসবে আর তাকে খাইয়ে দিবে। অল্প বয়স থেকে রুদ্র তাকে বুঝিয়েছে মা অসুস্থ থাকলে কখনো ডিস্টার্ব না করতে। ভাইয়া আছে তো, ভাইয়া এসে সব সামলে নিবে। সরকারি চাকরির জন্য রিয়াজুল হককে সময় মতো ডিউটিতে চলে যেতে হতো, চাইলেও তিনি কোনো অজুহাত দিতে থাকতে পারতেন না। তখন রুদ্র নিজে যতটুকু পারত মায়ের সেবা করত। অসুস্থ মাকে খাইয়ে ছোট্ট বোনকেও খাইয়ে দিত। শত দুষ্টুমি মারামারির পরও ভাইয়াই মেহুর পরম শান্তির স্থান। কিছু লাগবে সোজা ভাইয়ার কাছে আসবে, কোনো সমস্যা ভাইয়া সমাধান করে দিবে। ভাইয়ের বড় নেওয়াটা মেয়েটা, ছোট্ট বোনটার জন্য তেমনই একটা নিরাপদ স্থান বেছে দেয়া ভাই হিসেবে রুদ্রর কর্তব্য। সাজিদ নিঃসন্দেহে একটা ভালো ছেলে, মেহেরকে অনেক ভালো রাখবে। তবে সব জায়গায় মেয়ে যাওয়ার আগে সবাই ছেলের প্রফেশন জানতে চায়, এটা ভুল কিছু নয়। সবাই চাইবে তাদের মেয়ে যাতে অন্য সংসার গিয়ে ভালো থাকে। রুদ্র নিজে কিছু করে না যে একটা ঝামেলা ফেস করছে
সে চায় না সাজিদের সাথে এমন হোক। সাজিদের বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এখন সাজিদ কিছু না করা পর্যন্ত বিয়ের কথা তোলা ঠিক হবে না। তাছাড়া ততদিনে মেহুরও আরেকটু বড় হবে, বুঝদার হবে, এইটুকু সময় নিতেই হবে। মাঝে পেরিয়ে যায় বেশ কয়েকদিন। ইতিমধ্যে রুদ্রদের ফাইনাল এক্সাম শেষ। রুদ্র নিয়মিত কাজে যাচ্ছে, কিছু প্রাইমারি অভিজ্ঞতা পেল, পরামর্শ পেলেই নিজেরা কিছু একটা করতে চায়। যদিও ব্যবসা করা মানেই একটা রিস্কের ব্যাপার, তবে জীবনে একটু রিস্ক না নিলে ভালো কিছু করা সম্ভব নয়। অপরদিকে বাবা মায়ের পূর্ণ বিশ্বাস আছে তার উপর। রুদ্রর বিশ্বাস সে পারবে, সেজন্য আপাতত অল্প পরিসরে স্টার্ট করবে। তার ব্যবসায় প্রথম ইনভেস্ট করবে তার বাবা রিয়াজুল হক। তাছাড়া সাজিদ আর হিমেলের ফ্যামিলি থেকেও পূর্ণ সহযোগিতা পাবে। এসব নিয়ে কথাবার্তার জন্য মাঝে একদিন 3 পরিবার একত্রিত হয়েছিল। ছেলেরা যাই করুক, বাবা মায়ের একটা পরামর্শের দরকার আছে। তারা তো জীবনে অনেক অভিজ্ঞতা পেয়েছে, তাদের পরামর্শ পেলেই যে কোনো কাজের একটা সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে। তারপর তারা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে শুরু করুক একবার, তারপর যতদূর এগিয়ে নিতে পারে তারা তাদের পাশে আছে। সেদিন রুদ্র অনেক মনোবল পেয়েছিল। এতগুলো মানুষ তাদের পাশে আছে, কিন্তু কিছু তো একটা করতেই পারবে। তাই তারা অল্প মাত্রায় একটা জায়গা ভাড়া করে ব্যবসার কাজ শুরু করে। তারপর দেখা যাক কতটুকু কি করা যায়। আজ রুদ্ররা গিয়ে কিছু কাজ করে এসেছে। এসে ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ইমা তখন রান্নাঘরে রান্না বসিয়েছিল, তাই রুদ্রকে দেখেও রুমে যায়নি। প্রায় 1 ঘন্টা পর মোটামুটি কাজ সেরে সে ফ্রেশ হতে রুমে যায়। গিয়ে দেখে রুদ্র উপুর হয়ে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। তাই ডাকাটাকি না করে ইমা গোসল করে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুদ্র মাথা নামিয়ে বেডে বসে আছে। ইমা বলে, কি হয়েছে আপনার? ক্লান্ত অনেক। রুদ্র উত্তর দেয়। ইমা ভুরু কুঁচকে বলে, কি হলো, কথা বলছেন না যে? আমাকে কি দরকার তোমার? যাও রান্নাই করো গিয়ে, রুমে আসার কি দরকার? এ বাবা, আপনি রাগ করেছেন নাকি? রুদ্র মাথা তুলে বলে, তোমাকে বলছি না আমি বাসায় আসলে রুমে আসবে, আসনি কেন? তখন তো রান্না বসিয়েছিলাম, আসতাম কিভাবে? হইছে সরো, দূরে থাকো আমার থেকে, আর আসবে না। ইমা মুস্কি হেসে রুদ্রর কাছে এসে গাল দুটো টেনে দেয়। রুদ্র এতে বেজায় রেগে তাকালে ইমা টুক করে চুমু দেয়। দুষ্টুমি করতে আসছো? ভাবছো গলে যাবো এতেই? ভালোবাসতে এসেছি। ইমার এমন কথায় রুদ্র তাকে জাপটে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর দুষ্টুমি করতে করতে কত কথা তাদের। সারাদিনে কিভাবে কি করলো, কত পরিশ্রম হলো, বন্ধুদের ব্যাপার সব বলে ইমাকে। হঠাৎ ইমা সিরিয়াস হয়ে উঠে বসে বলে, শুনুন, একটা জরুরি কথা বলার আছে আপনাকে। বলুন ম্যাডাম। আরে দুষ্টুমি না, সিরিয়াস কথা, মেহুর ব্যাপারে। মেহুর কথা শুনে রুদ্র নড়ে চড়ে বসে। বলো, শুনছি। আসলে মেহের না কেমন চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ কি নিয়ে চিন্তা করে জিজ্ঞাসা করলে বলে না কিছু, মনমরা হয়ে থাকে সর্বদা। তুমি কি কিছু সন্দেহ করছো? ইমা আমতা আমতা করে বলে, না মানে থাক, এত মানে করতে হবে না, আমি বুঝি সব। মেহুর সাথে একটু কথা বলতে হবে আমার। তোমাদের ফাইনালের বেশি দিন বাকি নেই, এখন সব ভং শুরু করলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আর তুমি পড়তে বসতে দেখি না তো তোমায়। ফেল করলে বাসার জায়গা নেই, কিন্তু মনে থাকে যেন। বাসায় জায়গা নেই মানে বের করে দিবেন? কোথায় যাব তাহলে? সেটা নিজে গিয়ে ভাবো। পড়াশোনার কথা মাথায় থাকে না কেন? যতক্ষণ দেখি খালি টই টই করে ঘোরাঘুরি, রান্নাঘরে বসে থাকা, মায়ের কাছে বসে থাকা, এসব কি? পড়াশোনা যে আছে এটা মাথায় থাকে না? আচ্ছা, পড়তে বসছি, আপনি শুধু মেহুর সাথে কথা বলে দেখেন। মেহু চুপচাপ থাকলে বাড়িটাও ঝিমিয়ে থাকে, ভালো লাগে না। রুদ্র অল্প হাসে। মেহু খুবই সাধারণ একটা মেয়ে, তবে তার সাধারণের মধ্যেও একটা অসাধারণ ভাব আছে। ইমার সাথে আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে ঝামেলা করেনি, উল্টো ভাবি কম বড় বোনের মতো দেখেছে।
বোন হিসেবে মেহু একদম পারফেক্ট একটা মেয়ে। পরের দিন বিকেলে রুদ্র মেহুর রুমে যায়। দরজা নক করে রুমে ঢুকে দেখে মেহু বই সামনে নিয়ে বসে আছে, অথচ মনোযোগ নেই একদমই। রুদ্র যে রুমে গিয়েছে সে খেয়ালও নেই। রুদ্র একটু গলা খাকারি দিয়ে মেহের মনোযোগ আকর্ষণ করে মেহুর। এতে মেহু চমকে উঠে তাকে বলো, ভাইয়া তুমি কখন আস না? খেয়ালই করিনি একদম। তা খেয়াল করবি কিভাবে? মন কোথায় রেখে আসছিস? বই সামনে, তবে পড়া হচ্ছে বলে তো মনে হয় না। রুদ্র কথা বলতে বলতে বোনের পাশে গিয়ে বসে। মেহুর পরনে ছিল একটা থ্রি পিস, ওড়না রাউন্ড করে গলায় ঝুলানো। আজকাল ইমার দেখা দেখি সেও থ্রি পিস পরা শুরু করেছে। এতে একটু বেশি কিউট লাগে মেয়েটাকে। মন খারাপ? কেউ কিছু বলেছে? ঠিক আছে, আমি কিছুই হয়নি। তবে আমার মনমরা হয়ে বসে আছিস কেন? তোর ভাবি বলল সারাদিনই নাকি এমন থাকিস, কথাও কম বলিস কেন? এমনি, তেমন কিছুই না। পরীক্ষা তো সামনে, তাই পড়াশোনা করি রুমে বসে। এখন তো কলেজও নেই, সোজা পরীক্ষার হলে গিয়ে বসবো বলেই মেয়েকে হাসি দেয় একটা। কিন্তু রুদ্র বোনের ব্যাপারটা বুঝতে পারে। মেহুর মাথায় হাত রাখতেই সে ছলছল চোখে ভাইয়ের দিকে তাকায়। আচমকা ভাইকে জড়িয়ে ধরে বসে নিঃশব্দে কান্না করে দেয়। রুদ্র তার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আমাকে বল। এমনি, ভালো লাগে না কিছুই, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে, কিছুই করতে মন চায় না। শান্তি লাগে না ভাইয়া, আমি বোধহয় ডিপ্রেশনে চলে যাচ্ছি। রুদ্র একটু মজা করে বলে, আম্মুকে গিয়ে তোর এই ডিপ্রেশনের কথা বল, দেখবি আম্মু সব ঝেঁটিয়ে বিদায় করে দিবে। মেহু কান্নার মাঝে হেসে ফেলে। মায়ের সামনে গিয়ে এসব বললে সত্যি বকাবকি শুরু করবে, পারলে কাজের ভেতর ঢুকিয়ে দিবে। মায়ের মতে কাজকর্মে ব্যস্ত থাকলে এসব ডিপ্রেশন কখনোই আসবে না। রুদ্র বোনকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আছি তোর সাথে, কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবি, আমি সবসময় তোর পাশেই থাকব এবং তোর জন্য বেস্ট এমন কিছুই দিব তোকে, শুধু একটু অপেক্ষা কর, সময় মতো সব পেয়ে যাবি। মেহু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইকে জাপটে ধরে রাখে। এখন একটু শান্তি লাগছে, তার ভাই আছে তো, ভাই তাকে বুঝবে। আগে পরীক্ষাটা ভালোভাবে শেষ হোক, তারপর ভাইয়াকে সব বলবে। ভাইয়া ঠিকই সব কিছুর সমাধান করে দিবে। অপরদিকে ইমা একটু উকি দিয়ে দেখে তার ভাই বোনকে। মেহুকে একটু স্বাভাবিক দেখে তারও ভালোই লাগে। এদের ভাই বোনকে একসাথে খুনসুটি করতে দেখলে ইমার অনেক ভালো লাগে। লাইফে একটা বড় ভাই থাকলে বোনকে কোনো কষ্ট করতে হয় না, ভাইয়ারাই সব সামলে নেয়। রুমের মাঝে সামিনা বেগম রিয়াজুল হকের সাথে কথা বলছিলেন। কথায় কথায় তিনি বলেন, মেয়ের বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি? এখনই তো ভাবনার কি আছে? মেয়ে এখনো কত ছোট, ইন্টার শেষ করতে পারলো না, আর তুমি বিয়ের চিন্তা করছো। আপনি কি বুঝবেন? মেয়ে মানুষের এই বয়সটাই বিয়ের উপযুক্ত বয়স। এই সময় ভালো ভালো সম্বন্ধ আসবে, ভাবনা চিন্তা এখন থেকেই করা উচিত। তোমার মাথায় এসব কে ঢুকালো সামিনা? কার কথায় প্রভাবিত হলে তুমি? আরে তেমন কিছু না, পাশের বাসার ভাবি বলল ওনার ননাসের ছেলের জন্য নাকি মেয়ে খুঁজতেছে। তখন বলল আমাদের মেহুর কথা, ছেলে নাকি নেভিতে চাকরি করে, দেখতে শুনতে ভালোই আছে। আমাকে বলল তাই জানালাম আপনাকে। নেভিতে হোক আর পাইলটই হোক, এখনই আমি এইসব ভাবতে চাইছি না, সময় অনেক পড়ে আছে। বড় হোক মেয়ে, পরে বিয়ে নিয়ে ভাবা যাবে, এখন এসব নিয়ে তোমায় টেনশন করতে হবে না। আমাকে তো বলবেনই, মেয়ের এই বয়সটায় এমনি ভালো না, মা হয়েছি তো আমি, মেয়েকে তো নজরে রাখতেই হয়। আজকাল কেমন মনমরা হয়ে থাকে, কিছুই বলে না, ভয় হয় আমার। রুদ্র কিংবা ইমার সাথে কথা বলে বলো, তারা কিছু জানলেও জানতে পারে, তবে বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না, আরও সময় যাক, পরে এসব নিয়ে ভাবা শুরু করা যাবে। সামিনা বেগম মাথা নাড়ান। তিনি কয়েকদিন ধরে মেহুর ভাবভঙ্গি লক্ষ্য করছেন। সুবিধার ঠেকছে না কিছুই, রুদ্রর সাথে কথা বলতে হবে এটা নিয়ে। রুদ্রের সাথে কথা বলার পরে মেহু একটু স্বস্তি পেয়েছে, কিছুটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। তার মন খারাপের একমাত্র কারণ এখন সাজিদ।
সেদিনের পর সাজিদ আর কোনো যোগাযোগ করেনি। এতে মেহু আরও ক্ষেপে গিয়েছিল। সারাক্ষণ এসব নিয়ে ভাবত কিভাবে সে এমন ছেলেটার প্রেমে পড়ল, ভাবতেই পারে না। এখন নাকি কথা না বলায় খারাপও লাগে। কিভাবে এসব থেকে দূরে সরবে মাথাতেই আসে না। পাগল পাগল লাগা শুরু হয় তার। তবে আজকে ভাইয়ের সাথে একটু কথা বলে শান্তি লাগছে তার। এখন একটু মন দিয়ে পড়াশোনা করতে পারবে, পরে যা হওয়ার দেখা যাবে। আগে সাজিদকে ব্রেইন থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিতে হবে। পরীক্ষা শেষে পরে না হয় আবার ব্রেইনে ট্রান্সফার করা যাবে। এখন একমাত্র মিশন ফাইনাল এক্সাম। রোদ, একটু তোর সাথে কথা ছিল রে। রুদ্র সকালের নাস্তা শেষ করতেই মা ডাকে তাকে। ইতিমধ্যে রিয়াজুল হক ডিউটিতে চলে গিয়েছেন। মেহু নাস্তা করে রুমে চলে গিয়েছে আর ইমা টেবিল গোছাচ্ছে। হ্যাঁ বলো আম্মু। আসলে কি বলবো, মেহুর ব্যাপারে আর কি। ও বুঝেছি, ওর চুপচাপ থাকা নিয়ে বলবে তো। আমার কেমন যেন লাগছে রে, ভর্তি তো করিয়েছিস কম্বাইন্ড কলেজে, তারপর এই বয়সেই ফোন দিয়ে দিল তোর বাবা। কোনো ছেলের পাল্লায় পড়লো নাকি, ভয় লাগে তো? তেমন কিছুই না, আমি ওর সাথে কথা বলেছি, কিছু জিনিস নিয়ে হয়তো আপসেট ছিল। ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আর সামনে তো পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত আর কি। তাহলে বলি শোন, পাশের বাসার ভাবি এসে সেদিন একটা প্রস্তাব দিয়ে গেল মেহুর জন্য। আবার এসব নিয়ে পড়লে মেহু কত ছোট দেখেছ, আরও বড় হোক, পরে বিয়ে নিয়ে ভাবলেও চলবে। ততদিনে তোমার মেয়ের জামাইও প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানে মানে তোমার মেয়ে যার ভাগ্যে আছে তারও তো বিয়ে হয়নি এখনো, হয়তো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সেটাই বললাম আর কি। তোরা আমার টেনশন বুঝিসই না রোদ। বাসায় যুবতী মেয়ে থাকলে কত চিন্তা থাকে। আম্মু, আমি আছি তো, আমার বোন কোনো অন্যায় করতে পারে না। আর আমার উপর বিশ্বাস রাখো, আমি সঠিক সময় সঠিক পাত্রের ব্যবস্থা করে দিব। তোর তো নিজেরই কত কাজ পড়ে আছে, এজন্যই তোকে এসব জানাতে চাইনি, কিন্তু না জানিয়েও পারলাম না, টেনশন হয়। হ্যাঁ, এখন টেনশন করে আবার অসুস্থ হয়ে পড়ো। আমি যতই কাজ করি বাসার খবরও আমার কাছে থাকে, তোমাকে এত ভাবতে হবে না। দেখ, যা ভালো মনে হয় কর, আমি আর এসব নিয়ে ভাববো না। শুধু উল্টোপাল্টা করলে দুটোকে ধরে আস্থা মতো পিটাবো, তখন পালিও বাঁচবি না। রুদ্র হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরে। মাও মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ইমা একটু দূরে দাঁড়িয়ে থেকে মা ছেলের এত সুন্দর কাহিনী উপভোগ করতে থাকে। একসময় এসব দৃশ্য দেখলে তার অনেক আফসোস হতো। বারবার মনে হতো কেন সে এমন সুখ পেল না। বাবা মায়ের আদর কম বয়সে হারিয়ে ফেলল, তারপর শুধু কষ্টের সম্মুখীনই হয়েছে। কিন্তু এখন আর এসব মনে হয় না, কারণ সেসব দুঃখের বিনিময়ে সে আজ এত সুখের ছোঁয়া পাচ্ছে। বাবা মেয়ের মতোই শ্বশুর শাশুড়ি পেয়েছে বোনের মতো একটা ননদ। শুধু ভাইয়ের অভাব রয়ে গেল, বিনিময়ে স্বামীর অগাধ ভালোবাসা পেয়েছে। সে তো এখানেই পরিপূর্ণ। এখন আর অতীতের কথা স্মরণ হওয়ার সুযোগই থাকে না। দোস্ত, এই পাগলের কাছে তোর বোনকে বিয়ে দিস না, সংসার করতে পারবে না পিচ্ছিটা। হিমেলের বাচ্চা, তোর চরকায় তেল দে, আমার বিষয়ে নাক গলাবি না। এমনিতে আগুন আছে, সেখানে আরো ঘি ঢালছিস তুই। রুদ্র তাদের দুজনের কাহিনী দেখে মুখ টিপে হাসে। এসে থেকে সাজিদ ঘ্যান ঘ্যান করছে আর হিমেলও সেই সাথে প্যাঁচাল পারছে। চুপ কর তোরা। সাজিদ, আবার কি হয়েছে দোস্ত? কালকে সারা রাতে মেয়েটা আমাকে ফোন করে জ্বালিয়ে মারছে। একটা নাম্বার ব্লক দিলে অন্য নাম্বারে ফোন দেয়। আমি কি করব, কিছু একটা বল। তোর এমন অবস্থা দেখতে হবে আমি কল্পনাও করিনি। তুই তো বুদ্ধিমান ছেলে, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছিস না। জানি না, আমি হয়তো পাগল হয়েই গেছি। কি করব বল, এত চাপে আমার মাথা এলোমেলো হয়ে গেছে রে। একটা কিছু সঠিকভাবে ভাবতে পারছি না, বাসা ছাড়তেও পারছি না। তোর ফ্ল্যাটটা থাকলে সেখানে উঠতাম, তারও সুযোগ নেই এখন। বি কুল সাজিদ, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কর। এটা তোর ভবিষ্যতের বিষয়ে যা করার তোকে নিজেকেই করতে হবে। সাজিদ এবার করুণ সুরে বলে, রুদ্র, হিমেল, তোর আমার পাশে আসিস তো? রুদ্র, তোর বোনকে আমার কাছে দিবি বল।
একবার আমার নিশ্চয়তা দে, আমি মেহুকে না পেলে পাগল হয়ে যাবেও। তোরা জানিস না সেই কবে থেকে আমি মেহুকে নিজের করার জন্য বসে আছি। এতদিন নিশ্চুপ ছিলাম, কিন্তু এখন আমার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। একবার নিশ্চয়তা দে আমায়। হিমেল সাজিদের কাঁধে হাত রেখে বলে, আরে এত টেনশনের কি আছে? রুদ্র তোর কথা শুনবে, মেহু তোরই হবে। কিরে রুদ্র, বল না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একেবারে সরাসরি বলি তোকে তোকে আমি একদম নিশ্চয়তা দিতে পারবো না। তবে তুই যদি যোগ্য হয়ে আসিস তবে আমি আটকাবো না, কেউই বাধা দিবে না তখন। সাজিদ বুঝতে পেরে শান্ত হয়ে বলে, আমি তোর সাথে ব্যবসায় যোগ দিতে চেয়েছিলাম, তবে কি সেটা পারবো না? আমি তো তোকে জোর করিনি, এটা একান্ত আমার সিদ্ধান্ত ছিল। এখানে অনেক উত্থান পতন ঘটবে, অনেকবার লসও হতে পারে, তখন তোর মন ভাঙার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার মতে তোর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত। তুই একা পারবি সব, আমরা থাকলে তোর সুবিধা হতো। তোরা নেই কে বলল? সিদ্ধান্ত তো তোদের সাথেই নিব, তবে তোর আলাদা পরিচয় গড়ে নেওয়া উচিত। হিমেলকেও আমি জোর করছি না, হিমেল যেমন ইচ্ছে সেভাবেই চলবে। পাশ থেকে হিমেল বলে, আমার আপাতত কোনো টেনশন নেই, আমাদের কাবিন হয়ে গেলেও একই বাড়িতে থাকছি, সব আগের মতোই রয়েছে। মোনার চাকরির ইচ্ছা হলে অ্যাপ্লাই করতে পারে, তবে আমি তোর সাথে এই ব্যবসায় যোগ দিব, ভালো এক্সপেরিয়েন্স হবে। তাহলে তো হলোই সাজিদ, তবে চাকরির অ্যাপ্লাই কর, ভাগ্যগুণে লটারি লাগলে তোকে স্বাগতম, নয়তো মেহুকে। এভাবে সাজিদকে খেপে দুই বন্ধু মজা করতে থাকে। রুদ্র ভাবতে থাকে কিভাবে তার ছোট্ট বন্ধু তারই ছোট বোনের মোহে আটকে পড়ল। তাদের বন্ধুত্বের সূচনা ঘটে ভার্সিটিতে ওঠার পর থেকে। বছর খানিকের মাঝে রুদ্র ফ্ল্যাটে উঠলে বন্ধুদের যাতায়াত শুরু হয়। তখন মিহুও মাঝে মাঝে মায়ের সাথে ভাইয়ের ফ্ল্যাটে যেত। এমনই একদিন মিহুর সাথে সাজিদের দেখা হয়। প্রথম দেখায় চঞ্চল মিহু সাজিদের দৃষ্টি আকর্ষণ করে। সাজিদ যেহেতু স্বল্পভাষী, তাই কথাবার্তা মেপে মেপে বলতো। তখন তার কথার মাঝে প্রায় মেহু কথা তুলত কিসের পরে, বয়স কেমন, বিভিন্ন কথায় মেহু কথা তুললে রুদ্র সন্দেহ হয়। এমনিতেই বোনের বিষয়ে রুদ্র বেশ পজিটিভ, তার উপর বন্ধুর নজর বোনের উপর পড়েছে বুঝতে পেরে সরাসরি সাজিদের সাথে কথা বলে। মেহু তখন নিতান্তই ছোট্ট মেয়ে, সাজিদকে সব বলতেই সাজিদ বুঝতে পারে রুদ্রর টেনশনের বিষয়টা। যে কেউই বোনকে নিয়ে এমন টেনশনে থাকবে, তাই সাজিদ তখন কথা দিয়েছিল মেহু বড় না হওয়া পর্যন্ত কখন এসব নিয়ে কোনো কথা তুলবে না, মেহুকে বুঝতেও দিবে না তার ভালোবাসার কথা। আর সাজিদ তার কথা রেখেছেও। মেহু এতদিনে বুঝতেও পারেনি সাজিদ কখন থেকে তাকে ভালোবাসে। ফোনে অ্যাড থাকলে কখনো মেসেজ দেয়নি, দেখা হলো সামান্য কথা ছাড়া বাড়তি কোনো কথা বলেনি, উল্টো গম্ভীর থেকেছে বেশি। যে ব্যক্তি ছোট্ট মেয়ের প্রেমে পড়তে পারে সে কি লেভেলের পাগল তার ধারণা রুদ্রর আছে। হয়তো রুদ্রর বোন বলেই সে নিজেকে সামলে রেখেছে এতদিন, কিন্তু এবার ফাসাদে পড়ে পাগলামি শুরু করেছে। এখন দেখা যাক কতদিন থামিয়ে রাখা যায়, ততদিনে মেহু আরেকটু বড় হোক। মেহু পড়াশোনায় দেখতে বড় মনে হলেও মনের দিক থেকে এখনও বাচ্চাই আছে, তাই তার জন্য তেমন একজনকেই দরকার যে তাকে এভাবে অ্যাকসেপ্ট করে সুখে রাখতে পারবে। আর সাজিদকে সে বেস্ট পার্সন বলে রুদ্র মনে করে। রুদ্র বাড়ির সামনে আসতেই দেখে মেহু বারান্দায় বই হাতে বসে আছে। আদৌ পড়ছে কিনা কে জানে। রুদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে মেহুর ভাবভঙ্গি পরখ করতে থাকে। মেহু মনে হতে লাগে কেউ হয়তো তাকে দেখছে। মেয়েরা নাকি এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারে। সামনে বিল্ডিংগুলোর দিকে উকি ঝুঁকি দিয়ে হঠাৎ নিচে তাকাতেই ভাইকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সাথে সাথে একটা মিষ্টি হাসি দিয়ে ভাইয়ের দিকে হাত নাড়ায়, তারপরই ঘরের দিকে দৌড় দেয়। রুদ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে যায়, কারণ মেহু এখন দৌড়ে তার কাছে আসবে। সকালে বলে দিয়েছিল যাতে তাকে কিছু এনে খাওয়ায়। সেই কিছুর কথা ভাবতে গিয়ে রুদ্র বেশ পরিমাণে ফুচকা নিয়ে এসেছে, কারণ এটা ইমারও পছন্দ আর মাও বেশ মজা করেই খায়। যেহেতু বাবা এখন বাসায় নেই, তাই মেহু ফুচকা নিয়ে সোজা মায়ের রুমে গিয়ে সব কিছুর আসর বসায়। তারপর ইমা রুদ্রকে ডেকে সবাই মজা করে গল্প করতে করতে
খাওয়া দাওয়া সারে। কথার মাঝে একসময় সামিনা বেগম বলেন, অনেকদিন হলো গ্রামে যাওয়া হয় না, ওদের পরীক্ষার পর গেলে কেমন হয় রে রোদ? তোর বাবা হ্যাঁ না কিছুই বলল না? মা যাওয়ার আগে বারবার যেতে বলেছে। আমি মাত্র একটা কাজে ঢুকেছি, এই সময় ঘোরাঘুরি করা ঠিক হবে না। তোমরা যেতে পারো, আমি এখানে থেকে যাব না হয়। ঘোরাঘুরির কথা শুনে মেহু আনন্দে লাফিয়ে ওঠে। তার তো এসব বরাবরই পছন্দ, কিন্তু ভাই না গেলে মাও বেঁকে বসবে, তাই বলে, এখনও তো কিছুই শুরু করনি, আগে ঘুরে আসলেই তো হয়, পরে কাজে নেমো। হ্যাঁ, ঘোরার কথা শুনে ফেলেছিস, মাথায় ঢুকে গেছে, এখন পড়াশোনার চাঙ্গে তুলে বসে থাক। মেহু মুখ ভেঙসি দিয়ে বলে, এটা কি একবারও বলেছি নাকি? তুই কখন কি ভাবতে পারিস? সব জানা আছে আমার, ছোট থেকে এক প্রকার আমি বড় করেছি তোকে। মেহু একটু শুকনো ঢোক গিলে, তবে কি সেদিন ভাইয়া সব বুঝে গেছে? তাহলে তো সাজিদ ভাইয়ের কথা বুঝে ফেলবে। তবে রুদ্র পরে আর এসব নিয়ে কিছু না বলায় সে একটু স্বস্তি পায়। দেখতে দেখতে ইমা মেহুর এক্সাম চলে আসে। পরীক্ষার কয়েকদিন রুদ্র দিয়ে আসবে। ইমা মেহের দুজনেই অনেক নার্ভাস হয়ে বসে আছে। প্রস্তুতি যেমনই হোক, এখন নার্ভাসনেসের ঠেলায় সব ভুলে যাবে। আরও রুদ্র নিজেও ইন্টার পর্যন্ত পরীক্ষার আগে এমন নার্ভাস হয়ে পড়ত। পরে অনার্সে উঠলে এমন আর হয়নি। এখন ছোট বোনটার জন্য না হয় তার মতো হয়েছে, বড়টাও কিভাবে এমন হলো বউটাও। রুদ্র দুজনকে দুপাশে বসিয়ে ভালোভাবে সব বুঝায়, রিল্যাক্স থাকতে বলে, বেশি বেশি দোয়া দুরুদ পড়তে বলে, তাহলে আর এমন ভয় লাগবে না। তারপর বাবা মায়ের থেকে দোয়া চেয়ে তাদের নিয়ে রুদ্র বেরিয়ে পড়ে। প্রথম পরীক্ষা বলে রুদ্র আর ফেরত আসেনি, সেখানে আশেপাশে ঘোরাঘুরি করে কিছুক্ষণ। এসব পরীক্ষা কেন্দ্রের বাহিরে গার্ডিয়ানের পরিবর্তে ছেলেপুলেরাই বেশি। না জানি সবাই ভাবে রুদ্র এমন একজনই, তাই সে দূরত্ব রেখে অনেকটা দূরে অপেক্ষা করছিল। অবশেষে 3 ঘন্টার সময় পরে পরীক্ষার্থীদের একে একে বেরোতে দেখা যায়। রুদ্র দেখে কেন্দ্রের দিকে এগিয়ে আসে, নয়তো খুঁজে না পেলে উল্টাপাল্টা ঘুরবে দুজন। কিছুটা সময় পরে খোঁজ পায় দুজনকে। দূর থেকে দেখে দুজন হাতে হাত ধরে এদিকে ওদিক উকিঝুঁকি পড়ছে। রুদ্রের বেশ হাসি পায়। কেউ তাদের দেখে বলতেই পারবে না তারা ভাবি ননদ। রুদ্র মুচকি হেসে তাদের দিকে এগিয়ে যায়। সবার প্রথম ইমার চোখে রুদ্র ধরা পড়ে। ইমা সেদিকে মেহুকে ইশারা করলে মেহু খুশিতে দৌড়ে ভাইকে জড়িয়ে ধরে, বলতে থাকে পরীক্ষা কেমন হয়েছে, কিভাবে লিখলো সব। রুদ্র হালকা করে বোনের কপালে চুমু দিয়ে দুজনকে দু হাতে ধরে গাড়ির দিকে এগিয়ে আসে। দুজনের পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। গাড়ির সামনে আসতে মেহু আগে উঠে বসে। রুদ্র একটু আড়াল করে ইমার কপালেও চুমু দেয়। ইমাও খুশি হয়ে যায়। তারপর তারা গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে ওদের সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। রুদ্রই ওদের প্রতিদিন নিয়ে গিয়েছিল, তবে কখনো কাজে ব্যস্ত হয়ে পড়লে আসার সময় গাড়ি করে চলে এসেছে। পরীক্ষা দুজনের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দুজনেই আশাবাদী, বাকিটা রেজাল্টের উপর নির্ভর করে। শেষ পরীক্ষার দিন মেহু খুশিতে বলে, উফ কি খুশি খুশি লাগতেছে, এখন শান্তিতে ঘুমাবো শুধু। পাশ থেকে রুদ্র টিটকারি করে বলে, আসিতেছে শুভ দিন, কিন্তু রেজাল্টের আশায় তোর অবস্থা হবে শুকিয়ে কঠিন। ব্যাস, মেহু খেপে গেল। ভাইকে এলো পাতারি মেরে বলল, তোমার মতো খারাপ ভাই আর একটাও নেই, দিলে তো ভয় ঢুকিয়ে। পরীক্ষা দিয়ে আসতে পারলাম না, রেজাল্টের টেনশন ঢুকিয়ে দিলে। ইমান নিজেরও একটু ভয় ভয় করলেও তাদের কাহিনী দেখে নিজে হেসে ফেলে। মেহুকে খেপিয়ে দিয়ে রুদ্র খুশি হয়। এখন বাকিটা সময় সবাই আনন্দ করবে আর মেহুর আগে গজগজ করবে, এতেই পরম তৃপ্তি। হঠাৎ মেহুর মনে পড়ে সাজিদের তাকে গুড লাক জানানোর কথা। প্রথম পরীক্ষার আগের রাতে স্টোরিতে লিখেছিল, গুড লাক ফর ইউর এক্সাম, ভালো করে পরীক্ষা দিও, ভালো ফলাফল নিয়ে হাজির হও। এই ছোট্ট মেসেজটাই মেহুর মন ভালো করার জন্য যথেষ্ট ছিল। তার ধারণা সাজিদও তার মতো পদ্ধতি অবলম্বন করেছে, সবাইকে হাইট করে দেখেই তাকে গুড লাক জানিয়েছে। পরে কখনো দেখা হলে না হয় এ বিষয়ে জেনে নিবে। ভাইয়া
চলো ঘুরতে যাই। খেয়ে দেয়ে কাজ নেই নাকি? সামনে এডমিশন না, ওইটার জন্য পড়তে পার যা। প্লিজ ভাইয়া, এখনো অনেক সময় বাকি, নিয়ে চলো না। ভাবিও যেতে চেয়েছে। ইমার কথা শুনে রুদ্র চোখ তুলে তাকায়। ইমা বলেছে তোকে, নাকি নিজে বানিয়ে বলছিস? না, ভাবি বলেছে তো। জিজ্ঞাসা করো তুমি। রুদ্র বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গলা ছেড়ে ইমাকে ডাকে। রুদ্র ডাকে ইমা তাড়াতাড়ি রুমে আসে। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। রান্না বসানো, তরকারি পুড়ে যাবে। তুমি নাকি ঘুরতে যেতে চেয়েছ? আমি? কখন? বলেই মেহুর দিকে তাকাতেই মেহু ইশারায় ইমাকে হ্যাঁ বলতে বলে। সেটা দেখে ইমা নিজেকে শুধরে নিয়ে বলে, ও হ্যাঁ তো যাব তো। কখন নিয়ে যাবেন? রুদ্র এদের দুজনের কাহিনী স্পষ্ট বুঝতে পারে। তার ফাজিল বোন যে ইমাকেও হাত করে নিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে মৃদু শ্বাস ফেলে বলে, আজকে সময় হবে না, কালকে নিয়ে যাব। মেহু খুশিতে লাফিয়ে ওঠে। সে ছোট থাকতে মাঝে মাঝে রুদ্র তাকে নিয়ে বাইরে বের হতো, আশেপাশে ঘুরে পার্ক ঘুরে আসতো তাকে নিয়ে। মেহুর এই ঘোরাঘুরি করার প্রতি আকর্ষণটা তৈরি করেছে রুদ্র। কিন্তু বড় হওয়ার পর রুদ্র আর তাকে একাকী কোথাও নিয়ে যায়নি। আজকালকার দিনে দুটো ছেলে মেয়েকে একসাথে দেখলে মানুষ উল্টাপাল্টা ভাবনা ভেবে বসে থাকে। আর মেহু ছোট থাকাকালীন প্রায় ঘুরতে গেলে ভাইয়ের হাত ধরে ধরে ঘুরত। মানুষের চোখে তাই ব্যাপারটা আরও বেশি পড়ত। এখন ভাই বোন একসাথে কোথাও বের হয়েও শান্তি পায় না। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। তে হঠাৎ করে মেহুর ঘোরাঘুরিতে বাধা পড়ে। ঘোরাঘুরিতে তার আগ্রহ এতে আরও বেড়ে যায়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এখন রুদ্রের বিয়ের পর এই ঘোরাঘুরি কিছুটা ঠিক হয়েছে। এখন কোথাও গেলেও সাথে ইমাও থাকে, তাই রুদ্র আর বাধা দেয় না। দুজনকে নিয়ে একসাথে বের হয়, কোথাও গেলে দুজনকে সাথে নিয়ে বের হয়। সে কখন থেকে ইমা মুখ ফুলে বসে আছে। রুদ্রকে কয়েকবার অনুরোধ করেও না মানাতে পেরে মুখ ফুলিয়ে বসে আছে। অপরদিকে রুদ্র তাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য। কিছুদিনের মাঝে ঈদ চলে আসছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের ঈদের সময়টা তারা গ্রামের বাড়িতে পার করবে। তবে রিয়াজুল হকের ছুটি একদম অল্প কয়েকদিনের, তাই তিনি ঈদের আগে আগে বাড়িতে গিয়ে হাজির হবেন। আর রুদ্র তাই এখনই যাবে না, তার কাজ আছে অনেক। ইমা বলছিল যাতে রুদ্র তাদের সাথেই যায়। তাদের পরিবারে যাচ্ছে কত মানুষ সেখানে, তার অতীতটা সে ধরে রাখতে পারবে তো? এসব নিয়ে সে অনেক টেনশনে থাকে। তবে রুদ্র ব্যাপারটাকে একদমই পাত্তা দেয় না, কারণ মা সাথে থাকবে, তাই তিনি সব সামলে নিতে পারবেন। তাই রুদ্র না গিয়ে মা বোন বউকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তারপর ঈদের আগে আগে তারা বাবা ছেলে পৌঁছে যাবে। শুনুন না, আমি যদি কোনো ভুল করে ফেলি সেখানে গিয়ে, কেমন ভুল মানে সবাই যদি আমার অতীত জেনে ফেলে, তবে কি আপনিও আমায় ছেড়ে দিবেন? আমি ছেড়ে দিলে তোমার যাওয়ার কোনো জায়গা আছে? ইমা মাথা নাড়িয়ে না জানায়। রুদ্র এতে একটু দুষ্টুমি করে হেসে বলে, তবে তাড়াতাড়ি থাকার জায়গা খুঁজে নাও, নয়তো পরে সময়টাও পাবে না। ইমার মুখ কালো হয়ে যায়। সে হঠাৎই বিছানা ছেড়ে নেমে চুপচাপ রুদ্রের বুকে মাথা রেখে দাঁড়ায়। নিলাম জায়গা খুঁজে, এটাই আমার স্থান। আমি এটা ছেড়ে কোথাও যাব না, কেউ আমায় সরাতে পারবে না এখান থেকে। রুদ্র মুচকি হেসে ইমার পিঠে হাত রেখে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। নিজের অধিকার বুঝে নিতে শিখে ফেলেছে, তবে আপনি তো শিখিয়েছেন আমায়। এমন টুকটাক কথা বলায় এক পর্যায়ে হঠাৎ ইমা প্রশ্ন করে, লিলি আপু কেমন আছে? আপনার সাথে দেখা হয়? হঠাৎ লিলির খবর নিচ্ছ যে? একটা সত্যি কথা বলি। একটা কেন, সত্যি কথা বেশি বেশি বলা ভালো। তোমার যত ইচ্ছে সত্যি কথা বলতে পারো। মজা করছেন আমার সাথে? আমার কিন্তু মনটা খারাপ। আচ্ছা, করলাম না মজা, কি বলবে বলো? আমি ভয় পাচ্ছি। কেন? কলেজে আমাদের সাথে একটা মেয়ে পড়তো, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, এখন নেই, কারণ ছেলেটা তার আগের প্রেমিকার কাছে চলে গেছে। আমাকে সন্দেহ করছো তুমি? না, তবে লিলি আপুকে করছি। নাটক সিরিয়ালে কুটনিগুলো অনেক খারাপ হয়, সহজে নায়কের পিছু ছাড়তে চায় না। আমাকে নায়ক বলছো? তবে তো তুমি নায়িকা হবে। তাহলে সমস্যা নেই, কারণ আপনার পাশে আমি শুধু আমাকেই চাই। আর কোনো সমস্যা মোকাবেলা করার মতো সাহস আমার আর নেই।
আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। বিশ্বাস করে একটু কষ্টজনক, তবে সত্যি বলতে লিলির পরিবর্তন চোখে পড়ার মতো। ও আর আমার সাথে এসব নিয়ে কথা বলেনি। যতটুকু কথা হয়েছে সাধারণ ফ্রেন্ডের মতোই আমাদের কথা হয়েছে। আশা করছি এসব নিয়ে লিলি আর কোনো ঝামেলা করবে না। আমি বিশ্বাস করি আপনাকে, শুধু বিশ্বাসই আর কিছু না, ভালোবাসি আমিও। রুদ্র ইমাকে রেখে কাবার্ডের ডয়ার থেকে একটা বক্স বের করে ইমাকে দেয়। ইমা নেড়ে সেড়ে বুঝতে পারে না কি আছে ভেতরে, কারণ বক্সটা সুন্দর করে গিফট কাগজে মোড়ানো ছিল। রুদ্রের ইশারে বক্সটা খুলতেই সেখানে একটা স্মার্টফোন দেখতে পায়। ইমা ফোন হাতে পেয়ে অবাক হয়ে তাকায়। আমার জন্য না, আমার জীবনের সত্যিকারের নায়িকার জন্য। কিন্তু আমার তো এটা দরকার নেই, আমি তো চালাতেও পারি না। আমার দরকার ছিল। চিন্তা করো না, ধীরে ধীরে ব্যবহার করা শিখে যাবে। বাইরে থাকলে তোমার সাথে কথা বলা যায় না। আম্মু বা মেহুকে বলে তোমার সাথে কথা বলতে চাওয়া লজ্জাজনক ব্যাপার, তাই তোমার জন্য কিনেছি এটা। অনেক টাকা লেগেছে তো, বাটন ফোন দিলেও পারতেন। আজকালকার দিনে বাটন ফোনের তেমন চল নেই, তাছাড়া সম্পূর্ণ আমার টাকায় তোমায় উপহার দিলাম, গ্রহণ করো প্লিজ। সাদরে গ্রহণ করলাম। তারপর রুদ্র ফোনে সিম ইনসার্ট করে, টুকটাক বেসিক জিনিস শিখিয়ে দেয়। তাছাড়া রুদ্রর ফোন মাঝে মাঝে ইমা দেখেছে, তাই শিখতে বেশি সমস্যা হয়নি। গত 1 বছরে রুদ্র লিলির বাবার অফিসে যেমন চাকরি করেছে সেই অনুযায়ী বেতনও পেয়েছে। এটা তার কাজের পারিশ্রমিক ছিল। সেই বেতন থেকে টুকটাক টাকা জমিয়ে নিজের কাছে থাকা টাকা নিয়ে ফোনটা কিনেছে। তাছাড়া নিজের উপার্জনে সে পরিবারের সবাইকে টুকটাক শপিং করে দিয়েছিল নিজের সাধ্য মতো। এটা তার এক প্রকার স্বপ্ন ছিল, সেটাই পূরণ করেছে। সকালের শেষের দিকে রুদ্র তাদের বাসার গাড়ি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তারা বাবা ছেলে কিছুদিনের মাঝেই যাবে। রুদ্র না যাওয়ার পেছনের অন্যতম কারণ তার বাবা। প্রতিবার গ্রামে যাওয়া হলে, বাবার ছুটি হলে সবাই একসাথে যেত, কিন্তু এবার বেশ কয়েকদিন পর গ্রামে যাওয়া হচ্ছে। কিন্তু বাবার ছুটি হয়নি এখনও, তাই বাবার জন্যই মূলত রুদ্র থেকে গেল। পরিবার ছাড়া একা থাকতে এই লোকটারও তো কষ্ট হবে, আর রুদ্র তার বাবার কষ্ট সহ্য করতে পারে না। তাই তো বাবার কথায় সেই মাকেও বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। এখন তো বুঝতে পারে বাবা মা সন্তানের জন্য যা করে তা ভালোর জন্যই করে। তাই তো আজ সে এত ভালো লক্ষ্যে একটা জীবনসঙ্গী পেয়েছে। অনেকদিন পরে আজ রুদ্র রান্নাঘরে প্রবেশ করলো। ফ্ল্যাটে থাকলে সে টুকটাক রান্না করত, এখন হয়তো বেশি আরাম পেয়ে সব ভুলতে বসেছে। বাবার সাথে কথা হয়েছে, ঘণ্টাখানিকের মাঝে তিনি চলে আসবেন। তাই রুদ্র গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করতে থাকে। ভাত বসিয়ে তরকারি রান্নারও প্রস্তুতি নিতে থাকে। আগে আলাদা থাকলে সে নিজের মতো করে রান্না করত। নিজের রান্না যেমনই হোক খেতে সমস্যা হয় না, কোনো কিছু সঠিক পরিমাপ তার জানা নেই, তাই নিজে যা পেরেছে তেমনই রান্না করেছে। রাতে রিয়াজুল হক আসলে বাবার সাথে টুকটাক কথা বলে খেতে বসে দুজনে। খেতে বসে তরকারির অবস্থা দেখে রিয়াজুল হক অবাক হয়, পাশাপাশি হাসিও পায়। সবজি একটারও সাইজ ঠিক নেই, এবড়ো থেবড়ো করে কেটেছে। হলুদের পরিমাণ কম হয়, তরকারি কালচে বর্ণ ধারণ করেছে। তবুও তিনি চুপচাপ খেতে বসেন। তবে খাবার মুখে নিতেই বুঝতে পারেন তরকারিতে লবণের পরিমাণও কম হয়েছে, ভাতও আবার বেশি সিদ্ধ হয়ে গেছে। রুদ্র নিজেও খাবার মুখে দিয়ে থম মেরে বসে থাকে। নিজের রান্নার তিরস্কার না করতে পারে না। এত বাজে রান্না সে কিভাবে করলো। বাবার দিকে তাকিয়ে দেখে তিনিও তার দিকেই তাকিয়ে আছে। একসময় দুজনে হেসে ফেলে। তারপরও সেই খাবারই তারা কোনো রকমে খেয়ে শেষ করে, তাছাড়া আর কোনো উপায়ও নেই। তবে ক্ষুধা পেটে থাকায় স্বাদের দিকটা মাথাতে আসেনি, গপাগপ খেয়েছে শুধু। বাড়িতে বসে মা ফোন করে জানিয়েছিল, তবে ইমা আর ফোন দেয়নি। যদি রুদ্র ইমার ফোনের অপেক্ষা করছিল, তবে কিছুটা আশাহত হয়ে রাতে শোয়ার সময় নিজে ইমার নতুন নম্বরে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ হয়। শুনুন না, আমি দুঃখিত, আমি কল কীভাবে দেয় ভুলে গিয়েছিলাম। কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছিলাম, তাই ফোন দিতে পারিনি। আপনি রাগ করেছেন? রুদ্র নিঃশব্দে হাসে। ফোন নিয়ে বউয়ের এমন আনাড়ি কাজে সে বেশ মজা পেল। ইমার কথার উত্তর না দিয়ে উল্টো বলে, কি করছে এখন? শুয়ে আছি। আপনার রাতে খেয়েছেন?
রাতে রান্না করতে পেরেছেন? হালিমা খালাকেও তো ছুটি দিয়ে দিলেন। কি খেয়েছেন আপনারা? পরপর এত প্রশ্নে রুদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে। তারপর তার রান্নার কাহিনী সংক্ষেপে জানায়। ইমা বেশ হেসে এমন কাণ্ডে, জানতাম আপনি পারবেন না, উল্টো বাবাকে ওসব খাওয়ালেন। কে জানতো আমার রান্নার এমন অবনতি হবে। বাদ দাও এসব। কেমন লাগছে বাড়িতে? মোটামুটি ভালোই। কেউ কিছু বলেছে তোমায়? তেমন কিছু না। পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, বলেছি চাচার সাথে থাকতাম। এসব টুকটাক কথাই, বাড়তি কিছু বলিনি। সবাইকে কেমন লাগলো? বেশ ভালোই লাগছে আমার। সবাই ভালো, তবে আপনি সাথে থাকলে আরও ভালো লাগতো। কেন? আমি থাকলে কেমন ভালো হতো? আপনি নিজেই সব সামলে নিতেন, আমাকে কিছু বলতে হতো না, আমি শুধু চুপচাপ বসে বসে দেখতাম। রুদ্র মৃদু হাসে, পরক্ষণে বলে, থাকছো কোথায়, কার সাথে? আমাকে আপনার কাজিনদের সাথে থাকতে বলেছিল। মেহু তাদের সাথে আছে, কিন্তু আমাকে আম্মু সাথে নিয়ে এসেছে। এখন আম্মুর সাথে আছি, এখানেই ভালো লাগছে। আম্মু পাশেই ঘুমাচ্ছে। রুদ্র আজ বাবার সাথে থাকছে। রাতে খাবারের পর বাবার সাথে টুকটাক কথা বলতে বলতে বাবার রুমে এসেছিল। তারপর খালি বাসা দেখে আর আলাদা রুমে যায়নি, বাবার সাথে শুয়ে পড়েছে। আজ অনেক দিন পরে বাবার সাথে থাকছে সে। তারও বেশ ভালো লাগছে। বাবা ইতিমধ্যে ঘুমিয়ে তারপরে সে ইমাকে ফোন দেয়। ইমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুদ্র। ইমা নিজেই বেশি কথা বলছে। বেশিরভাগ কথাই ছিল তাদের পরিবার নিয়ে। কে কি বলল, কেমন ব্যবহার করলো, জায়গা কেমন, এসবই। ইমার কথাতে তার খুশির দিকটা স্পষ্ট ধরা পড়ছে। রুদ্র ফোন কানে নিয়ে চুপচাপ ইমার কথা শুনছে। খুব শান্তি অনুভব হচ্ছে তার। এই মুহূর্তে এসে তার নিজের ওপর অনেক গর্ববোধ হচ্ছে। অবশেষে সে পেরেছে ইমাকে একটা সুন্দর সুখী জীবন উপহার দিতে। দুদিন পরে আমার বিয়ে। সাজিদ ভাই, কি মস্করা করছে আমার সাথে? আপনার সাথে কি আমার মস্করার সম্পর্ক? সত্যি আমার বিয়ে। তবে রুদ্র আমায় জানালো না কেন? আমি কিন্তু তোমার ভাইকে মেরে ফেলবো। মেহের, আজব। আমার ভাইয়া কি করলো? আমাকে ঠকিয়েছে। দাঁড়াও, আসছি আমি। তোমার বিয়েটা করাচ্ছি আমি। তোমার ডানা বেড়ে গেছে প্রচুর। কলেজের ছেলেদের সাথে কথা বলো, আবার এখন বিয়ে করতে চলে গেলে তোমার ডানা ছাঁটাই করতে হবে, বুঝেছি। বলেই খট করে ফোন কেটে দেয়। মেহের তো হতভম্ব হয়ে বসে থাকে। কি হলো এটা? তার বিয়ে শুনে সাজিদ ভাই এমন রেগে গেল কেন? তবে কি সত্যি এর পেছনে কোনো কাহিনী আছে? মেহেরকে ফোন হাতে এভাবে বসে থাকতে দেখে তার সাদিকা নামের কাজিনটা বলে, দেখেছিস, আমি আগেই বলেছিলাম তোর ভাইয়ের এই বন্ধুর মতলব ভালো না। নয়তো তুই বয়সে কত ছোট, এত পীড়িতের আলাপ করতে যাবে কেন তোর সাথে? তেমন কিছু না আপু, এমনি সাধারণ কথাই তো হয়েছে আমাদের এতদিন। আমার তো উল্টাপাল্টা কিছুই মনে হয়নি আগে। হবে কিভাবে? তুই তো একটা গাধী মেয়ে। ছেলেদের নজরের বিষয়টা বুঝিস না এখনো। একটা ছেলের কথার টোনে বোঝা যায় কার মনে কি আছে। আমি নিশ্চিত এই ছেলে হয় তোকে পছন্দ করে, নয়তো তোকে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে। পছন্দ করে শুনে হঠাৎই মেহেরের গাল দুটো গরম হয়ে যায়। অজান্তেই লজ্জারা এসে ভিড় করে। সাজিদ ভাই কি সত্যি তাকে পছন্দ করে? তাই বুঝছি তার ফেক বিয়ের কথা শুনে এভাবে রেগে গেল। কিন্তু সাদিক আপু যে বলল ফাঁদে ফেলা, সেটা তো ঠিক না। সাজিদ রুদ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বোনকে কেন ফাঁদে ফেলতে যাবে? দ্যাট সাদিক আপুর কথায় সব গুলিয়ে যাচ্ছে এখন। আসল কাহিনী একদমই বোধগম্য হচ্ছে না। নেহাজ সাদিক আপু ফোনে সাজিদের আইডি দেখে কথা বলতে বলল। এখন আরও তালগোল পাকিয়ে গেল সব। গ্রামে গিয়ে প্রথম দিকে সব ঠিকঠাক ছিল। নিয়মিত রুদ্রর সাথে ফোনে কথা বলা, এখানে সবার সাথে গল্প করা, ঘোরাঘুরি, সব কিছুতে আনন্দ ছিল। তবে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এসে ইমার জীবনে হানা দেয়। ইমা আটকে পড়ে যায়। এই মুহূর্তে কি করা উচিত তারা কাজিনরা সবাই মিলে গ্রামের একটা খোলা জায়গায় এসে জড়ো হয়েছে। এখানে বেশ পুরনো একটা বড়ি গাছ আছে। গ্রামের প্রায় সকল বাচ্চা এখান থেকে বড়ি পেরে খায়। এই বই গাছের মালিক গাছটা নিজের নামে দাবি করলেও সঠিক তার প্রমাণ নেই। তাই গ্রামের কেউই ওনার কথাকে পাত্তা দেয় না, কারণ গাছটা কারো নামে করে দেওয়ার আগেই গাছের মালিক পরলোক গমন করেছে। সেই হিসেবে এখন এলাকার সবাই সেই গাছের ওপর কর্তৃত্ব ফলায়।
মূলত এই গাছের বড়ি অনেক সুস্বাদু। কলম করা গাছটাতে একপাশে মিষ্টি বড়ি, অপর পাশে টক বড়ির সমাহার রয়েছে। এই বড়ই গাছটার নিচে আজ সবাই জড়ো হয়েছে, উদ্দেশ্য বড়ই পেরে ভর্তা করে এনজয় করবে তারা। রুদ্র পরিবারের একটা ভালো দিক হচ্ছে ইমাকে তারা বাড়ির বউ হিসেবে ততটা পাত্তা দেয়নি অন্যান্য ছেলেমেয়েদের সাথে, তাই ইমা স্বাচ্ছন্দ্যে ঘুরোঘুরি করতে পারছে। শাশুড়ি মায়ের অনুমতি পাওয়ায় ইমাও বেশ খুশি বোধ করেছে। বড়ই গাছের নিচে ছেলেমেয়েদের একত্রিত হতে দেখে এলাকার আরও কিছু ছেলেমেয়েও জড়ো হয়েছে। সবই ঠিকঠাক ছিল, সবাই বেশ আনন্দ করেছে। ইমাও খুশি, বড়ি খাচ্ছিল। এরই মাঝে একজনের দিকে ইমার চোখ পড়তে ইমা আটকে ওঠে। সেই ব্যক্তির দৃষ্টিও তার দিকে আবদ্ধ ছিল। ভুরু কুঁচকানো চোখ জোড়া দেখে মনে হচ্ছে হয়তো ইমাকে চিনে ফেলেছে, নয়তো অল্প চেনা ইমাকে মনে করার চেষ্টা করছে। ইমা ভয়ে আতঙ্কে তাড়াতাড়ি ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়। তার গায়ে কাঁপুনি দেওয়া শুরু হয়ে গেছে। এখানে আরেকটু সময় থাকলে হয়তো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ব্যক্তিটির দৃষ্টি তার ভেতরে অজানা আশঙ্কার সৃষ্টি করছে। ইমা কোনো মতে নিজেকে সামলে মেহুকে টেনে আলাদা করে নিয়ে আসে। মেহু, আমি একটু বাড়িতে যাব, আমায় একটু নিয়ে চলো। ভাবি, খারাপ লাগছে তোমার? এমন করছো কেন? একটু হাসফাস লাগছে, দুপুরে বেশি খেয়ে ফেলেছি বোধ হয়, একটু বাড়িতে নিয়ে চলো না। তারা বর্তমানে যেখানে আছে সেখানটা বাড়ি থেকে একটু দূরে। ছোটখাটো জঙ্গল সাদৃশ্য কিছুটা এলাকা পেরিয়ে বাড়িতে যেতে হয়, তাই ইমা একা যেতেও ভয় পাচ্ছে। কিন্তু মেহুকে দেখে মনে হচ্ছে তার মনটা খারাপ হয়ে গেছে। এতদিন পর এখানে এসে একটু কাজিনদের সাথে মজাও করতে পারছে না। ইমা হয়তো মেহুর ব্যাপারটা বুঝতে পারে। এমনি বেচারি কত বছর পরে বাড়ি আসলো, তাই ইমা নিচু স্বরে বলে, একটু এগিয়ে দাও, তবে বাকিটুকু একাই চলে যেতে পারবো। তখনই সাদিকা মেয়েটা এদিকে আসে। কি হয়েছে, কোনো সমস্যা? ভাবি বাড়িতে যেতে চাচ্ছে, ভাবির নাকি খারাপ লাগছে। বলিস কি? আমি বাড়িতে যাচ্ছি তো, আমার ফোনটা আনতে ভুলে গিয়েছি। ইমা, চলো আমার সাথে। ইমা মাথা নেড়ে সাদিকার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরই মাঝে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখে সেই ব্যক্তিটি পাশের জনের সাথে কিছু নিয়ে কথা বলছে। ইমা ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে চায়। প্রতিমধ্যে সাদিকা বলে, ইমা, তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে? আমরা তো শুধু বিয়ের ব্যাপারটাই শুনলাম, কিভাবে কি হলো কিছু তো জানা হলো না। আচমকা এমন প্রশ্নে ইমা আরও ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, বিয়ে? বাবা মানে আপনার চাচা আমার বাবার পরিচিত ছিলেন, বন্ধু টাইপ বলতে পারেন। আমার শ্বশুর হঠাৎ ইচ্ছা পোষণ করেছিলেন, আমার চাচার সাথে কথা বলে হঠাৎই আমাদের বিয়ে ব্যবস্থা করে ফেলেছিলেন। আমার অজান্তেই সব ঠিকঠাক করে হঠাৎই বিয়েটা দিয়ে দেন আমাদের। ওয়াও, তোমার অনুভূতি কেমন ছিল তখন? বিশেষ কিছু অনুভব করতে পারিনি, হঠাৎ করে সব হয়ে গেছে তো, বাবার সময় পাইনি। রুদ্র তাকে যেভাবে সব শিখিয়ে দিয়েছিল সেভাবে বিয়ের ঘটনা সে মুখস্থ বিদ্যার মতো বলে দিল। বাড়িতে এমন কাহিনী ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। যেহেতু রেয়াজুল হক বেশিরভাগ শহরেই থেকেছেন, তাই ওনার বন্ধুর ব্যাপারে কারো তেমন কোনো ধারণা ছিল না। সবাই বিয়ের কাহিনীটাকে সত্যি ধরে নিয়েছে। তার উপর দাদি শাশুড়ি বাসা থেকে এসে ইমার অনেক প্রশংসা করেছিলেন, তাই কারো সন্দেহ হওয়ার মতো কোনো কারণ ছিল না। হ্যাঁ শুনছেন, আপনি কি ব্যস্ত? রুদ্র নিজের কাজ সেরে একটু আগে বাসায় ফিরল। বাবা কিছুক্ষণের মাঝে ফিরে আসবে এমন সময় ইমার ফোন দেখে রুদ্র মুচকি হেসে রিসিভ করে। তবে ইমার কণ্ঠ শুনে স্বাভাবিক লাগে না, চিন্তিত হয়ে পাল্টা প্রশ্ন করে, কি হয়েছে মার্শি, এনি প্রবলেম? অরিন আপু। অরিন? কে অরিন? আমাদের এলাকার মেয়ে, ও আমায় দেখে নিয়েছে। আমাকে নিয়ে তো আমাদের গ্রামে অনেক ঝামেলা গিয়েছে, সবাই আমার ব্যাপারটা জানে। রুদ্র, ও যদি বলে দেয় সবাইকে? আমি দেখেছি পাশের একজনকে কি যেন বলছিল, আমি এখন কি করব? ইমার ফিসফিসানো কণ্ঠে ভয় স্পষ্ট ধরা দিচ্ছে। ইমার আতঙ্ক মিশ্রিত কষ্ট শুনে রুদ্র টেনশনে পড়ে যায়। এই মেয়ে না জানি চিন্তায় আবার অসুস্থ হয়ে পড়ে যায়। মার্শি, বউ আমার, শান্ত হও, আমি আসছি তো, ভয় পাবে না একদম। আগে বলো, আম্মুকে জানিয়েছ? ইমা একটু বড় করে শ্বাস টেনে বলে, জানাতে পারিনি। আম্মু, চাচি, দাদু কোথায় যেন গিয়েছে, হয়তো আশেপাশে কোথাও আছে। তুমি টেনশন করো না, আম্মু আসলে আমাকে একটা ফোন দিবে, আমি আম্মুর সাথে কথা বলে নিব। ইমা কান্না মিশ্রিত কণ্ঠে বলে।
আপনি কবে আসবেন? আসুন তাড়াতাড়ি, নয়তো আমায় নিয়ে চলুন, আমার খুব ভয় লাগছে। রুদ্র বেশ কিছুক্ষণ কথা বলে ইমাকে শান্ত করে, জানায় সে কালকেই বাবাকে নিয়ে চলে আসবে, ভয় পেতে নিষেধ করে। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। আপাতত মায়ের সাথে কথা বলতে হবে, আম্মুই বাকিটুকু সামলে নিতে পারবে। ইমার ফোন রেখে একটু বসতে পারে না। এরই মাঝে সাজিদের ফোন আসে। রুদ্র এই সময় সাজিদের ফোন করা দেখে একটু অবাক হয়। আজকে তাদের ব্যক্তিগত ছোটোখাটো বিজনেসের অফিসটাতে সাজিদ আসেনি, অথচ আজ আসার কথা ছিল। কোনো সমস্যা নাকি ভেবে ফোন রিসিভ করতেই সাজিদ গম্ভীর মুখে বলে, বাবাকে ম্যানেজ করে নিয়েছি, আম্মু আগে থেকেই রাজি। বল পরিবার নিয়ে কোথায় আসবো? সোজা তোদের গ্রামের বাড়িতে যাব সম্বন্ধ নিয়ে। এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? মাথা ঠিক আছে তোর? এত তাড়াহুড়ো করছিস কেন? তাড়াহুড়ো আমি করেছি? লুকিয়ে বোনের বিয়ে দিয়ে দিতে চাচ্ছিস আর আমার কথাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছিস? এজন্যই বুঝি এই ঈদে এভাবে গ্রামে যাওয়া হলো। গত ঈদেও তো তোরা যাসনি, এবার প্ল্যান করেই যাওয়া হয়েছে। তাহলে সাজিদ, তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। কিসের ভিত্তিতে এমন কথা বলছিস আমার জানা নেই, তবে মেহুর বিয়ে ঘটিত কোনো কিছুই ঘটছে না। তুই সত্যি বলছিস তো? তবে কি মেহু আমার সাথে ফান করলো দোস্ত? তোর বোনটা আমায় জ্বালিয়ে খাবে, একটুও শান্তি দিচ্ছে না। ওর জন্য আমি একটা চাকরিতে অলরেডি জয়েনিং হওয়ার সিউরিটি দিয়ে দিয়েছি, অথচ আমি আরও বেটার কেসের জন্য অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে এগোতে থাক, শূন্য থেকে সফল হওয়া সম্ভব। আপাতত যেটাতে জয়েন করলে চালিয়ে যা কিছুদিন, পাশাপাশি অন্য ইন্টারভিউ দে, ইনশাল্লাহ ভালো কিছুই পাবি। সেই ভালো কিছুটা যাতে তোর বোন হয়, নয়তো আগুন জ্বালিয়ে দিব বলে দিলাম। বলেই ফোন কেটে দেয়। রুদ্র মুচকি হেসে ফেলে। তার বোনের জন্য এত পজিটিভ তার বন্ধুটা, এতে সে নিশ্চিত হয়ে যায় সাজিদ তার বোনকে সর্বদা সুখী রাখবে, বোনটা তার সাজিদের কাছেই ভালো থাকবে। সব ঠিক থাকলেও নতুন সমস্যা হিসেবে এই ওরিন মেয়েটা বিপদে ফেলে দিল। কিসের এক মেয়ে এসে সংসারে অশান্তি সৃষ্টির পাশ তারা করছে, মহা ঝামেলার ব্যাপার। রাতে সামিনা বেগম রুদ্রকে ফোন দেয়। রুদ্র ফোন কেটে দিয়ে পাল্টা কল ব্যাক করে, আম্মু, মার্শির সাথে তোমার কথা হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, ওই ওরিন মেয়েটা নুমায়ের বউ, বছর 2 হলো বিয়ে হয়েছে তাদের, ইমাদের এলাকার মেয়ে। ইমা তো ভয় পাচ্ছে, কিন্তু আমার মনে হয় ওই মেয়েটা চিনতে পারিনি এখনও, নয়তো আশেপাশে মানুষের মুখে কিছু শুনতে পারার কথা। তবে সে কিছুই হয়নি। তুমি কথা বলবে মেয়েটার সাথে, এখন না চিনলেও পরে মনে পড়লে যদি সবাইকে বলে দেয় আম্মু, এতে ইমার সাথে আমাদের সম্মানও আঘাত লাগবে। আমি বুঝছি রে বাপু, আমি কালকেই সকালেই কথা বলবো, আজকে তো রাত হয়ে গেছে, আমি বুঝিয়ে বলবো নি ওকে। তাছাড়া নোমায়ের ছেলেটা তো ভালো, তোর বাবা ওর অনেক উপকার করেছে, আমাকেও ছেলেটা সম্মান করে বুঝবে তারা। জানো না আম্মু, মার্শি আমাকেও টেনশনে ফেলে দিয়েছে। ওর কথা বলার ধরন দেখলে বুঝতে কতটা আতঙ্কে আছে। একটু ওর সাথে থেকো। এ তো আবার একটু টেনশনে অসুস্থ হয়ে পড়ে। দেখলাম কেমন থম্মরে বসে আছে। তোর আসবি কবে? পরশু আসতে চেয়েছিলাম, দেখি আব্বুকে বলে কালকেও চলে আসতে পারি। খাওয়া দাওয়া করেছিস? কি রান্না করলি? রান্না আর আমি, আব্বু অতিষ্ঠ হয়ে আজকে নিজেই রান্না করতে গেছে। যাক, ভালোই হয়েছে, তোর বাবার রান্না তো আলহামদুলিল্লাহ ভালো। শুধু আরামের জন্য রান্নাঘরে যায় না, আমি থাকতে যায় না। এখন বাপ ছেলে মিলে মজার খাবার খাচ্ছিস। তুমি বাসায় এসে ধর্মঘাট ডেকো, তাহলে আব্বু ভয়েই তোমার সব কথা শুনবে। সেটা করতেই হবে। সারা জীবন ভয়ে ভয়ে চললাম, এখন অন্তত সাহস দেখাতে হবে। রুদ্র মায়ের কথা শুনে হাসতে থাকে। প্রতিবারই মা কোনো কারণে বাবার উপর রেগে থাকলে সব সময় আড়ালে তার কাছে বকর বকর করত। বাবার রাগ দেখালে কখনোই সাথে সাথে প্রতিবাদ করতেন না, সুযোগ খুঁজতেন কখন বাবাকে কথা শোনাতে পারবেন। তারপর মোক্ষম সুযোগ পেয়ে বাবাকে কথা শোনাতেন, আর বাবা তখন নিশ্চুপ থাকতেন। রুদ্র ছোট থেকে এসব দেখে এসেছে, বাবা মায়ের এমন মান অভিমান করা ভাঙানো রুদ্র সব এনজয় করত। তার মতে সুখী পরিবার হতে বেশি পরিশ্রম করতে হয় না, শুধু কিছু টেকনিক পালন করতে হয়। যেমন স্বামী আগুন তো পানি, বউ, আবার বউ আগুন থাকলে স্বামী পানি থাকতে হয়, তবেই না সংসারের সামঞ্জস্য বজায় থাকবে। পুরুষদের নিয়মিত একটু সময় নিয়ে বউয়ের সকল কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা উচিত।
এতে বউয়ের ভেতরে কোনো কষ্ট, রাগ, অভিমান থাকলে তা সহজে মেটানো সম্ভব। রুদ্র তার এইটুকু জীবনে আশেপাশের মানুষের কাহিনী দেখেছে, আবার নিজের পরিবারকেও দেখেছে। আল্লাহর রহমত তার পরিবার অনেক শান্তির একটা স্থান। সে চায় তার আর ইমার সংসারটা তো যেন এমন শান্তির আবহাওয়া সারা জীবন বজায় থাকে। রিয়াজুল হকের সাথে কথা বলে পরের দিন তারা বিকেলের দিকে রওনা দেয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ইমার সাথে সকালে যা কথা হয়েছিল পরে আর সুযোগ হয়নি। ইমা আপাতত ঠিক আছে, মায়ের সাথেই ছিল সারাক্ষণ। মা ইতিমধ্যে ওই মেয়েটার সাথে কথা বলেছে। তখন মেয়েটার রিয়াকশন ছিল এমন, আলহামদুলিল্লাহ, বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আপনাদের মতো একটা ভালো ফ্যামিলিতে ইমা সুখেই থাকবে। আসলে জানেন আন্টি, মেয়েটা সত্যিই জীবন অনেক কষ্ট করেছে। আমরা তো কাছে থেকে দেখছি সব, খারাপ লাগতো ওকে দেখে, তবে আমাদের কিছুই করার ছিল না। তারপর আমার বিয়ে হয়ে গেল এখানে। পরে একবার আমার মায়ের কাছে জেনেছিলাম ইমার বিয়ের খবর, তবে আপনার ছেলের সাথে যে বিয়ে হয়েছে তা তো জানতাম না। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ভালোদের সাথে কখনো অন্যায় হয় না। আল্লাহ ইমাকে অল্প দুঃখের পরিবর্তে সুখের সাগর উপহার দিল। আর ভাববেন না আন্টি, ইমা আমার ছোট বোনের মতো বড় বোন হয়ে কিভাবে ছোট বোনের ক্ষতি করতে পারি বলেন। অরিন মেয়েটার মুখে এমন কথা শুনে সামিনা বেগম সত্যি খুশি হয়েছিলেন। যেহেতু অরিন বউ মানুষ, তাই তাকে নিয়ে সন্দেহ ছিল ওনার। না জানি কখন কোথায় কি বলে দেয়, তবে ওর সাথে কথা বলে মনে হয়েছে সত্যি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এদের জন্যই দুনিয়াটা এখনো টিকে আছে। সামিনা বেগম রুদ্রকে সব জানালে রুদ্র স্বস্তি পায়। তাই পরবর্তীতে আর ইমার সাথে যোগাযোগ হয়নি। বিকেলে রওনা দেয়। তাদের গ্রামে পৌঁছাতে রাত হয়ে যায়। আর গ্রামের বাড়িতে রাত 10টা মানে গভীর রাত। ততক্ষণে সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। তবে 2 দিন পরে ঈদ বলে বাচ্চাদের চোখে ঘুম নেই। ঈদের দিন কখন কি করবে, কোথায় যাবে, এসব নিয়ে আলোচনা হচ্ছে তাদের। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। আর হ্যাঁ, আগামীকাল নতুন গল্প আসবে, সেটাও সবাই দেখবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।